আসসালামু আলাইকুম সুধী দর্শক, আপনাদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকের এই বিশেষ প্রতিবেদনে আমরা নবম জাতীয় পে স্কেলের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও সংবেদনশীল দিকটি নিয়ে বিস্তারিত আলোচনা করব। সেটি হল নবম পে স্কেল ও দুর্নীতি প্রতিরোধের মধ্যকার গভীর ও বহুমাত্রিক সম্পর্ক। বাংলাদেশে দুর্নীতি একটি দীর্ঘস্থায়ী ও জটিল সমস্যা। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের দুর্নীতি ধারণার সূচকে বাংলাদেশ প্রতি বছরই নিচের দিকে থাকে। সরকারি সেবা নিতে গিয়ে ঘুষ দেওয়ার অভিজ্ঞতা বাংলাদেশের অনেক সাধারণ মানুষের রয়েছে। এই দুর্নীতির পেছনে অনেক কারণ আছে: দুর্বল জবাবদিহিতা, আইনের অপর্যাপ্ত প্রয়োগ, সামাজিক গ্রহণযোগ্যতা এবং অর্থনৈতিক চাপ। কিন্তু একটি কারণ যা প্রায়ই আলোচনায় আসে না, সেটি হল সরকারি কর্মচারীদের অপর্যাপ্ত বেতন। যখন একজন কর্মচারী তার বেতনে সংসার চালাতে পারেন না, তখন অনানুষ্ঠানিক আয়ের প্রলোভন তাকে দুর্নীতির দিকে ঠেলে দেয়। এই সত্যটি সহজ, কিন্তু অনেক সময় নীতি নির্ধারকরা স্বীকার করতে চান না। নবম পে স্কেলে পর্যাপ্ত বেতন বৃদ্ধি করা হলে দুর্নীতি কতটুকু কমবে, কিভাবে কমবে, এবং শুধু বেতন বৃদ্ধি কি যথেষ্ট, নাকি সঙ্গে আরও কিছু দরকার? এই প্রশ্নগুলোর উত্তর আজকের প্রতিবেদনে তুলে ধরা হবে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান এবং অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর নেতৃত্বে নবম পে স্কেলকে দুর্নীতি প্রতিরোধের একটি কার্যকর হাতিয়ার হিসেবে ব্যবহার করার যে পরিকল্পনা তৈরি হচ্ছে, আজকের প্রতিবেদনে সেই বিষয়টি বিস্তারিতভাবে আলোচনা করা হবে। দুর্নীতি ও অপর্যাপ্ত বেতনের মধ্যকার সম্পর্কটি প্রথমে তাত্ত্বিকভাবে বোঝা দরকার। অর্থনীতিতে দুর্নীতিকে বিশ্লেষণ করতে গিয়ে বিশেষজ্ঞরা বলেন যে একজন কর্মচারী দুর্নীতি করার সিদ্ধান্ত নেওয়ার আগে একটি অচেতন হিসাব করেন। একদিকে থাকে দুর্নীতি থেকে প্রাপ্ত আর্থিক সুবিধা, অন্যদিকে থাকে ধরা পড়ার ঝুঁকি ও শাস্তির ভয়। যখন বৈধ বেতন পর্যাপ্ত থাকে, তখন দুর্নীতির আর্থিক প্রণোদনা কমে যায়, কারণ ঝুঁকি নেওয়ার মতো যথেষ্ট চাপ থাকে না। কিন্তু যখন বৈধ বেতনে সংসার চালানো যায় না, তখন দুর্নীতির প্রলোভন প্রতিরোধ করা কঠিন হয়ে পড়ে। এই তত্ত্বটি বাংলাদেশের বাস্তবতায় অত্যন্ত প্রাসঙ্গিক। একজন ভূমি অফিসের কর্মচারী যার মাসিক বেতন 20,000 টাকা, কিন্তু তার ঢাকার বাসার ভাড়াই 25,000 টাকা, তার পক্ষে দুর্নীতি না করে থাকাটা প্রায় অসম্ভব। এই বাস্তবতাটি স্বীকার করেই দুর্নীতি প্রতিরোধের নীতি প্রণয়ন করতে হবে। বাংলাদেশে দুর্নীতির সবচেয়ে বড় কেন্দ্রগুলো হল যে সরকারি বিভাগগুলোতে সাধারণ মানুষের সঙ্গে সরাসরি লেনদেন হয়। ভূমি রেজিস্ট্রি, বিআরটিএ, পাসপোর্ট অফিস, পুলিশ থানা, কোর্ট ও আদালত এলাকা, হাসপাতাল, শিক্ষা প্রতিষ্ঠানের ভর্তি প্রক্রিয়া এবং বিভিন্ন সরকারি লাইসেন্স প্রদানকারী দপ্তরে দুর্নীতির অভিযোগ সবচেয়ে বেশি। এই দপ্তরগুলোতে কর্মরত কর্মচারীরা প্রতিদিন বহু মানুষের সঙ্গে কাজ করেন এবং তাদের সেবা দেওয়া বা না দেওয়ার একটি বিবেচনামূলক ক্ষমতা রয়েছে। এই বিবেচনামূলক ক্ষমতাকে দুর্নীতির হাতিয়ার হিসেবে ব্যবহার করার সুযোগ থাকে। নবম পে স্কেলে এই দপ্তরগুলোর কর্মচারীদের বেতন উল্লেখযোগ্যভাবে বাড়লে এবং একই সঙ্গে ডিজিটাল সেবা প্রক্রিয়া চালু করলে দুর্নীতির সুযোগ ও প্রণোদনা উভয়ই কমবে। পুলিশ বিভাগ ও দুর্নীতির সম্পর্কটি অত্যন্ত স্পর্শকাতর কিন্তু বাস্তব। বাংলাদেশে পুলিশের ভূমিকা নিয়ে সমাজে মিশ্র ধারণা প্রচলিত। একজন সাধারণ পুলিশ কনস্টেবলের মাসিক বেতন অনেক কম, কিন্তু তিনি প্রতিদিন এমন পরিস্থিতিতে কাজ করেন যেখানে অনানুষ্ঠানিক অর্থ লেনদেনের সুযোগ রয়েছে। একটি মামলার তদন্ত করতে গিয়ে, একটি চেকপোস্টে ডিউটি করতে গিয়ে বা একটি থানায় অভিযোগ নেওয়ার সময় অনানুষ্ঠানিক অর্থের লেনদেন ঘটে। এই লেনদেনের পেছনে একটি কারণ হল বেতনের অপ্রতুলতা। নবম পে স্কেলে পুলিশ বাহিনীর কনস্টেবল থেকে শুরু করে মাঠ পর্যায়ের সকলের বেতন উল্লেখযোগ্যভাবে বাড়লে এবং একই সঙ্গে কার্যকর তদারকি ব্যবস্থা চালু হলে পুলিশ বিভাগে দুর্নীতি হ্রাস পাবে। এটি শুধু কর্মচারীদের জন্য নয়, সাধারণ মানুষের জন্যও একটি বড় সুখবর হবে। রাজস্ব বিভাগ ও কাস্টমসে দুর্নীতি বাংলাদেশের অর্থনীতিতে একটি বিশাল ক্ষতি করছে। কর আদায়কারী কর্মচারীরা যখন কম বেতনে কাজ করেন, তখন করদাতাদের